বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কন্টেন্ট ক্রিয়েশন একদম কমন একটা টপিকস। ফুড ব্লগিং এর মধ্যে অন্যতম একটা ট্রেন্ড, আর সেই ট্রেন্ডের স্রোতে গা ভাসিয়ে লাভ খুব একটা মন্দ হচ্ছে না। বেশ অনেক দিন ধরেই ফুড ব্লগিং করছি। গতকাল রাতে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও হঠাৎ সামনে এসে পড়ল। এক ভদ্রমহিলা 300 ফিট রোডের পাশে নীলা মার্কেটে হাঁসের মাংস আর পিঠা বিক্রি করতে বসে গেছে। পাবলিক তো ভদ্রমহিলার জনপ্রিয়তার জন্য তাকে হাঁসের রানী শাকিলা উপাধি দিয়েছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে। সত্যি কথা বলতে উনি এখন এতটাই ভাইরাল যে তাকে নিয়ে ভিডিও করলে ভিউজের যে বন্যা বয়ে যাবে তা বোঝাই যাচ্ছিল। ভদ্রমহিলা সন্ধ্যার পর তার দোকান নিয়ে বসেন। এদিকে ঢাকার কোলাহল আর যানবাহন এড়িয়ে 300 ফিট যেতে পারলে যেন একটা আলাদা প্রশান্তি পাওয়া যায়। আর সেটা যদি হয় রাতের বেলা, তবে তো কোনো কথাই নেই। তাই আর দেরি না করে সন্ধ্যার আগেই বেরিয়ে পড়ি 300 ফিটের উদ্দেশ্যে। ঢাকায় যানজটের যা অবস্থা, তাতে মনে হয় পায়ে হেঁটে গেলেও বাসের থেকে দ্রুত যাওয়া যাবে। বসে থাকতে থাকতে কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতেই পারিনি। বাসের হেলপারের ডাকাডাকিতে ঘুম ভাঙল। এই যে মামা, 300 ফিট চলে এসেছি। ও হ্যাঁ, নামছি। বাস থেকে নেমে আশেপাশের সুন্দর পরিবেশ আর মৃদু বাতাসে সকল ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে গেল। এই নীলা মার্কেটটা আবার কোথায় কে জানে। হাতে থাকা ফোনের গুগল ম্যাপ দেখে পৌঁছায় ভাইরাল সেই শাকিলার হাঁসের মাংসের দোকানে। যা ভিড় হয়েছে তাতে আজকের ব্লগটা করতে পারবো কিনা কে জানে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ কোনো একটা সাধারণ জিনিসকে ঠিক কতটা অসাধারণ বানিয়ে ফেলতে পারে তা এগুলো দেখলেই বোঝা যায়। এদিকে হাঁসের মাংস আর পিঠা খাওয়ার জন্য আমার যেন আর তর সইছে না। ভিড়ের ভেতর এক প্রকার ধাক্কাধাক্কি করেই খাবারটা নিতে হয় আমাকে। যাক, অবশেষে আজকের কাজটা সমাপ্ত। আর ব্লগটাও বেশ দারুণ হয়েছে। আশা করি ভালোই রেসপন্স পাবো। খাওয়া দাওয়া আর ব্লগ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে রাত কয়টা বেজেছে সেদিকে একদমই খেয়াল করিনি। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। এখানে আর দেরি করা ঠিক হবে না, সকালে আবার অফিস যেতে হবে। অগত্যা আর সময় নষ্ট না করে বাসার দিকে রওনা দেই। রাস্তায় এসে দেখি আশেপাশে তেমন কোনো যানবাহন নেই। বুঝলাম না, রাত একটু হয়েছে বটে, তবে এই সময় তো রাস্তা ফাঁকা থাকবার কথা না। বেশ অনেকটা সময় অপেক্ষা করার পর দূর থেকে একটা রিক্সা আসতে দেখলাম। তাই এক প্রকার জোর করেই রিক্সাওয়ালাকে রাজি করাই আমাকে বাসা অবধি দিয়ে আসতে, যদিও তার জন্য দ্বিগুণ ভাড়াও দিতে হয়েছে আমাকে। তা মামা, আপনি থাকেন কই? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বাম পাশের বিল্ডিংটাতে থাকি আমি। রিক্সাওয়ালা মামার সাথে গল্প করতে করতে অল্প সময়ে বেশ অনেকটা পথ চলে এসেছি। কিন্তু বিজয় সরণি আসতেই হঠাৎ করে রিক্সাটা থেমে যায়। কি হলো মামা, রিক্সা কেন থামালেন? ইচ্ছে করেই কি আর থামিয়েছি? পেছনে তাকিয়ে দেখুন। তাকিয়ে দেখলাম পেছনের দুটো চাকার একটাতেও হাওয়া নেই। এটা কিভাবে সম্ভব? একই সাথে দুটো চাকার হাওয়া কিভাবে গেল? রাস্তায়ও তো তেমন কিছু নেই। আর তো বেশি পথ নেই, আপনি না হয় একটু হেঁটেই বাসায় যান। তাই করি, তাছাড়া কোনো উপায়ও নেই। রিক্সাওয়ালার ভাড়া পরিশোধ করে বাসার দিকে রওনা দিব। এমন সময় পেছন থেকে রিক্সাওয়ালা মামা ডাক দিলেন। এই যে মামা, শুনছেন? কিছু বলবেন? বলছি যে আপনাকে তো চন্দ্রিমা উদ্যানের পাশ দিয়েই যেতে হবে, একটু সাবধানে যাবেন। রাতের চন্দ্রিমা উদ্যানের বেশ বদনাম রয়েছে।
আরে ধুর, এগুলো সব গুজব, এসব নিয়ে ভাববেন না। কথাটি বলে আমি হাঁটতে থাকি বাসার দিকে। কিছুটা এগোতেই দেখা হয় পাশের ফ্ল্যাটের বড় ভাইয়ের সাথে। অবশ্য বড় ভাই হলেও ফ্রেন্ডের মতোই চলি আমরা। ভাইয়া, আপনি এখন বাইরে কেন? আর বলো না, অফিসে এত কাজের চাপ, সব ক্লিয়ার করতে গিয়েই এত দেরি। তা তুমি এই সময় এখানে কেন? ওই ব্লগ করার নেশা আর কি। দুজনে গল্প করতে করতে হাঁটতে থাকি উদ্যানের পাশের রাস্তা ধরে। উদ্যানের মাঝ রাস্তা বরাবর আসতেই ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসে। এত রাতে এই নির্জন বাগানে কে কান্না করে? করতে দাও তো, ওসব দেখতে হবে না, চলো। এটা কেমন কথা ভাইয়া? এত রাতে যদি কোনো মেয়ে বিপদে পড়ে, আমাদের উচিত তাকে সাহায্য করা। ওসব বিপদ দেখতে গিয়ে উল্টো আমরাই বিপদে পড়ে যাব। চলো তো। আপনার যেতে হলে যান, আমি গিয়ে দেখছি বিষয়টা। এই বলে আমরা উদ্যানের ভেতরের দিকে হাঁটতে থাকি। উপায় না দেখে সাকিব ভাইয়াও আমার সাথে আসতে থাকেন। আমরা উদ্যানের যতই ভেতরের দিকে যেতে থাকি, কান্নার শব্দ ততই জোরালো হতে থাকে। কিছুটা এগোতে দেখলাম দূরে অন্ধকারে একটা মেয়ে বসে কান্না করছে। কে তুমি? এত রাতে এখানে বসে কান্না করছো কেন? মেয়েটি আমার কথার কোনো উত্তর না দিয়ে একইভাবে কান্না করছে। কি সমস্যা তোমার? কথা কি শুনতে পাচ্ছ না? স্মৃতি, এ কি করে সম্ভব? কি? আমায় দেখে অবাক হলে বুঝি? ভাইয়া, আপনি কি ওনাকে চিনেন? ও সব পরে বলবো, তুমি আগে এখান থেকে চলো। মেয়েটাকে দেখে মনে হলো সাকিব ভাইয়া যেন খুবই ভয় পেয়ে গেছে। তার এমন করার কারণ কিছুই বুঝে উঠতে পারলাম না। কিছু কি হয়েছে? আপনি এমন করছেন কেন? সাকিব ভাইয়া চলে যাবে তখনই মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। স্মৃতির দিকে নজর যেতে খেয়াল করলাম এক দৃষ্টিতে সাকিব ভাইয়ার দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো দগদগে লাল, সারা শরীর জুড়ে ছোট বড় অসংখ্য ক্ষত, ঠোঁটের পাশ থেকে রক্ত ঝরছে। যেতে দাও, যেতে দাও আমাকে, যেতে দাও। এসব কি হচ্ছে ভাইয়া? আর এই মেয়েটাকে? আমি কিছু জানি না, বিশ্বাস করো। জানিস না? তুই জানিস না? হঠাৎ স্মৃতির গলার কণ্ঠস্বর বদলে গেল। ওর কণ্ঠস্বর শুনে সাকিব ভাইয়া আরো বেশি ভয় পেয়ে গেল। স্মৃতি? হ্যাঁ, আমি সেই স্মৃতি। মনে পড়ে, যাকে তুই সেদিন ভালোবাসার মিথ্যাশ্বাস দিয়ে নরপশুর মতো ধর্ষণ করেছিলি? আমাকে হত্যা করে আমার নিথর দেহটাকে ফেলে রেখেছিলি বাগানের ওই ঝোপঝাড়ের মাঝে। সেদিনের পর থেকে আজও আমার অতৃপ্ত আত্মায় উদ্যানের প্রতিটি কোনায় কোনায় ঘুরে বেড়ায় প্রতিশোধের আশায়। আজ সেই প্রতীক্ষিত দিন, আজ তোর জীবনের শেষ দিন। ক্ষমা করে দাও আমাকে। আমি স্বীকার করছি, সেদিন আমি তোমার ভালোবাসার অমর্যাদা করেছি, তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার শ্লীলতাহানি করেছি। আমাকে দয়া করে ছেড়ে দাও। এসব সত্যি সাকিব ভাইয়া? ছি, এতটা নিস তুমি? অথচ তোমাকে আমি আমার আইডল ভাবতাম। নে, এইবার তুই শাস্তির জন্য প্রস্তুত হ। কথাটি বলে স্মৃতি সাকিব ভাইয়াকে নিয়ে উদ্যানের আরো ভেতরের দিকে চলে গেল। পর মুহূর্তে ভেসে এলো সাকিব ভাইয়ার নির্মম আর্তনাদ, সেই সাথে স্মৃতির পৈশাচিক হাসি। মেরো না, মেরো না আমাকে। স্মৃতির দীর্ঘ প্রতীক্ষিত প্রতিশোধ হয়তো এবার পূর্ণ হবে, হয়তো এবার ওর অতৃপ্ত আত্মা মুক্তি পাবে। আমি জানি না এমন বিকৃত মানসিকতা থেকে আমরা ঠিক কবে মুক্তি পাব।